শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই তোমরা ভালোই আছো। আজকে অনলাইন ক্লাস থেকে স্বাগত জানাচ্ছি। আমি অজিত সরকার, সহকারী শিক্ষক, বাইশারী মাধ্যমিক বিদ্যালয়। আজকে আমরা নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায়ের কোষ বিভাজন নিয়ে আলোচনা করব। এসো তাহলে কোষ বিভাজন অধ্যায়টি বা কোষ বিভাজনের বিষয়বস্তু যদি তোমাদের বুঝতে হয়, তাহলে কিছু কিছু বিষয় আছে যেগুলো তোমাদের সবার আগে জানতে হবে। সেরকম হচ্ছে যে কোষ 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 কি? কোষ হচ্ছে জীবদেহের গঠন ও কার্যের একক। জীবদেহের গঠন ও কার্যের একককে আমরা কোষ বলবো। তোমরা ইচ্ছা করলে তোমাদের খাতায় লিখে নিতে পারো শিক্ষার্থীবৃন্দ, যে কোষ হচ্ছে জীবদেহের গঠন ও কার্যের এককে একক। এটাই হচ্ছে কোষ। এরপরে যে কোষ হচ্ছে জীবদেহের গঠন ও কার্যের একক। পূর্বে সৃষ্ট কোষ হইতে নূতন কোষের সৃষ্টি হয়। A cell always originates from a pre-existing cell. প্রতিটি জীবিত বস্তুর জীবনের প্রারম্ভে একটি মাত্র কোষ থাকে, যে লাইফ স্টার্টস অ্যাজ এ সিঙ্গেল সেল। এবার আসি আমরা যে এককোষী এবং বহুকোষী জীব বলতে আমরা কি বুঝি। এককোষী এবং বহুকোষী জীব। এককোষী জীব যাকে বলে ইউনিসেলুলার অ্যানিমেল। দ্বিতীয়টা হচ্ছে বহুকোষী জীব, মাল্টিসেলুলার অ্যানিমেল। আচ্ছা, তাহলে আমাদের জানতে হবে যে এককোষী জীব কি, যার ইংরেজি শব্দ হচ্ছে ইউনিসেলুলার। যে সকল প্রাণীর দেহে একটি মাত্র কোষ থাকে তাদেরকে আমরা এককোষী জীব বলবো, এবং এই একটি মাত্র কোষের দ্বারাই তাদের দেহের যাবতীয় কার্যক্রম, যেমন খাদ্য গ্রহণ, চলন, রেচন, যাবতীয় শারীরবৃত্তীয় কার্যক্রমে সম্পাদিত হয়। তাদেরকে আমরা এককোষী জীব বলবো। আর বহুকোষী জীব যাদের দেহে একের অধিক বহু সংখ্যক কোষ দিয়ে গঠিত, তাদেরকে আমরা মাল্টিসেলুলার বা বহুকোষী জীব বলবো। শিক্ষার্থীবৃন্দ, তোমরা এককোষী জীব কি জানতে পারবে। এবার বলতো যে একটি আদি এককোষী প্রাণীর নাম বলতো। হ্যাঁ, একটি আদি এককোষী প্রাণীর নাম হচ্ছে অ্যামিবা। অ্যামিবার নাম তোমরা অনেকেই শুনেছো। এটি একটি আদি এককোষী প্রাণী। অ্যামিবা এটা প্রোটোজোয়া পর্বের একটি প্রাণী। এর বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যামিবা, AMOEBA, অ্যামিবা প্রোটিয়াস। অ্যামিবা একটি আদি এককোষী প্রাণী। এর বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যামিবা প্রোটিয়াস। তো শিক্ষার্থীরা, তোমরা এই অ্যামিবা প্রোটিয়াসের যে বৈজ্ঞানিক নাম, এই বৈজ্ঞানিক নামের পিছনে একটা গল্প আছে, যে গল্প বা বাস্তব ঘটনা আছে। তোমরা জানলে হয়তো বা খুশি হবে যে গ্রিক দেবতা প্রোটিয়াস নামে গ্রিক দেশে একজন দেবতা ছিলেন, যিনি ক্ষণে ক্ষণে তার রূপ পাল্টাতে পারতেন। যেমন এই কালো মানুষ, এই ফর্সা মানুষ, এই তার নাক নেই, চোখ নেই,
পরিবর্তন করতে পারতেন। অ্যামিবাটাও এরকম যে অ্যামিবাও ক্ষণে ক্ষণে তার রূপ পাল্টাইতে পারে, এই জন্য অ্যামিবার বৈজ্ঞানিক নামও রাখা হয়েছে অ্যামিবা প্রোটিয়াস। তো আমি যদি একটু একটা অ্যামিবার চিত্র তোমাদেরকে দেখাই তাহলে আরো ভালো বুঝতে পারবে। এরকম একটা প্রাণী অ্যামিবা, তোমরা হয়তোবা দেখেছো, তোমাদের বইয়ে আছে যে এখানে অ্যামিবার এই যে অংশগুলো এগুলোকে বলে ক্ষণপদ। ক্ষণপদ, এই ক্ষণপদের সাহায্যে অ্যামিবা চলাফেরা করে, কিন্তু এই অ্যামিবার ক্ষণপদগুলো হয়তোবা কখনো কখনো খসে যেতে পারে, এর আকৃতিটা এখান থেকে খসে গেলে এটুক থাকতে পারে, আবার এর চাইতে হয়তোবা অনেক সময় এরকম বড় আকৃতিরও হতে পারে। এই জন্য অ্যামিবা ক্ষণে ক্ষণে রূপ পাল্টাইতে পারে। এই জন্য অ্যামিবা গ্রিক দেবতা প্রোটিয়াসের নামকরণ অনুসারে অ্যামিবার নামকরণ করা হয়েছে অ্যামিবা প্রোটিয়াস। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা খুব ভালোভাবেই অ্যামিবাকে আদি এককোষী প্রাণী এর সম্পর্কে জানতে পারলে। এবারে আমরা জানব যে আমরা পেলাম এককোষী জীব, বহুকোষী জীব, তারপরে দেহকোষ, এরপরে আছে যে প্রকৃত কোষ ও আদি কোষ। এখন আমরা যদি বলি যে এই প্রকৃত কোষকে আবার দুই ভাগে ভাগ করা যায়, প্রকৃত কোষ, প্রকৃত কোষ। প্রকৃত কোষ কি হয়েছে? ইউক্যারিওটিক সেল। প্রকৃত কোষ আছে যে কোষে সুসংগঠিত নিউক্লিয়াস থাকে তাকে আমরা প্রোক্যারিওটিক সেল বলবো। এই প্রোক্যারিওটিক কোষকে আবার দুই ভাগে ভাগ করা যায়, যেমন দেহকোষ, দেহকোষ ও জনন কোষ। জনন কোষ, দেহকোষকে সোমাটিক সেল, আর এটাকে বলে গ্যামেটিক সেল। গ্যামেটিক সেল। তাহলে আমাদের জানতে হবে যে দেহকোষ কি। বহুকোষী জীবের যে সকল কোষ দেহ গঠনে ব্যবহৃত হয় তাদেরকে আমরা দেহকোষ বলবো। আর জনন কোষ, গ্যামেটিক সেল হচ্ছে বহুকোষী জীবের যে সকল কোষ জনন কোষের বৃদ্ধি এবং জনন কোষে ব্যবহৃত হয় তাকে আমরা জনন কোষ বা গ্যামেটিক সেল বলবো। এখন এবারে আমরা আশা করি নিশ্চয়ই তোমরা কোষ সম্পর্কে জানতে পেরেছো। এবারে আমাদের যে মূল বিষয়বস্তু সেটা হচ্ছে কোষ বিভাজন। কোষ বিভাজন, কোষ বিভাজন। তাহলে সর্বপ্রথমে আমাদের জানতে হবে যে কোষ বিভাজনটা কি। কোষ বিভাজন হচ্ছে যে প্রক্রিয়ায় একটি মাতৃকোষ বিভাজিত হয়ে দুই বা ততোধিক অপত্য কোষের সৃষ্টি হয় তাকেই আমরা কোষ বিভাজন বলব। তাহলে কোষ বিভাজন কি বললাম শিক্ষার্থী বন্ধুরা? তোমরা লিখে নিতে পারো যে বিভাজন প্রক্রিয়া লিখতে পারো। যে বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষ বিভাজিত হয়ে দুই বা ততোধিক নূতন কোষ অথবা অপত্য কোষের সৃষ্টি
সৃষ্টি হয় তাকে কোষ বিভাজন বা সেল ডিভিশন বলে। কোষ বিভাজন বা সেল ডিভিশন বলে। সেল ডিভিশন। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কোষ বিভাজনটা কি। যে বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষ বিভাজিত হয়ে দুই বা ততোধিক নূতন কোষ বা অপত্য কোষের সৃষ্টি হয় তাকেই আমরা কোষ বিভাজন বা সেল ডিভিশন বলবো। তাহলে এখানে অপত্য কোষ একটা নূতন শব্দ তোমাদের কাছে হয়তো বলছে অপত্য কোষ। অপত্য কোষটা কি? অপত্য কোষ, অপত্য কোষ বলতে ডটার সেল, DAUGSTEL, ডটার সেল। ডটার সেল হচ্ছে কোষ বিভাজনের ফলে নূতন যে কোষ উৎপন্ন হয় তাকে আমরা অপত্য কোষ বা ডটার সেল বলবো। আর মাতৃকোষ তো মায়ের থেকে যে কোষ, সেটা হচ্ছে মাতৃকোষ। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কোষ বিভাজনটা কি। এরপরে আসি যে কোষ বিভাজনের প্রকারভেদ। কোষ বিভাজন কত প্রকার? কোষ বিভাজন কত প্রকার? কোষ বিভাজন, কোষ বিভাজন, কোষ বিভাজন, কোষ বিভাজন হচ্ছে তিন প্রকার। অ্যামাইটোসিস কোষ বিভাজন, অ্যামাইটোসিস, তারপরে আছে মাইটোসিস, মাইটোসিস, তারপরে আছে মিওসিস। মিওসিস কোষ বিভাজন। এই অ্যামাইটোসিস এই তিন প্রকার আমরা জানলাম যে শিক্ষার্থীরা, আমরা জানলাম যে কোষ বিভাজন হচ্ছে তিন প্রকার। অ্যামাইটোসিস কোষ বিভাজন, মাইটোসিস কোষ বিভাজন, মিওসিস কোষ বিভাজন। এখন এই অ্যামাইটোসিস কোষ বিভাজনকে কিন্তু প্রত্যক্ষ কোষ বিভাজনও বলা হয়। প্রত্যক্ষ কোষ বিভাজন। কেন? এখানে নিউক্লিয়াসটি সরাসরি বিভক্ত হয়। মাইটোসিস কোষ বিভাজনকে কিন্তু পরোক্ষ কোষ বিভাজন বলে। পরোক্ষ কোষ বিভাজন, কোষ বিভাজন। আর মিওসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয়। হ্রাসমূলক বিভাজন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা কোষ বিভাজনটা বুঝতে পেরেছো যে মাইটোসিস, অ্যামাইটোসিস কোষ বিভাজন, মাইটোসিস কোষ বিভাজন, মিওসিস কোষ বিভাজন। এবারে আসি আমরা মাইটোসিস কোষ বিভাজন কি। মাইটোসিস কোষ বিভাজন কি? মাইটোসিস, 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 মাইটোসিস কোষ বিভাজন যে পরোক্ষ কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষ বিভাজিত হয়ে সমান আকার ও অভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন, সমগুণ সম্পন্ন বলা যায়, যে দুই বা ততোধিক অপত্য কোষের সৃষ্টি করে, যাদের প্রতিটিতে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যা সমান থাকে বা অনুরূপ থাকে, তাকে আমরা মাইটোসিস কোষ বিভাজন বলবো। শিক্ষার্থীরা, তোমরা ইচ্ছে করলে খাতায় লিখে দিতে পারো যে যে পরোক্ষ কোষ বিভাজন প্রক্রিয়ায়, যে পরোক্ষ কোষ বিভাজন প্রক্রিয়ায়, কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষ বিভাজিত হয়ে
বিভাজিত হয়ে দুই বা ততোধিক অপত্য কোষের সৃষ্টি করে যাদের প্রতিটিতে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যা সমান বা অনুরূপ থাকে তাকে আমরা মাইটোসিস কোষ বিভাজন বলবো। আচ্ছা দেখো শিক্ষার্থীরা, আমরা কি পেলাম মাইটোসিসের সংজ্ঞা? যে পরোক্ষ কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষ বিভাজিত হয়ে দুই বা ততোধিক অপত্য কোষের সৃষ্টি করে, যাদের প্রতিটিতে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যা সমান বা অনুরূপ থাকে, তাকে আমরা মাইটোসিস কোষ বিভাজন বলবো। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে মাইটোসিস কোষ বিভাজনটা কি। এরপরে আসো আরেকটা টপিক, যে মাইটোসিস কোষ বিভাজনকে সমীকরণিক বিভাজন বলা হয় কেন? মাইটোসিস কোষ বিভাজনকে সমীকরণিক বিভাজন বলা হয় কেন? মাইটোসিস কোষ বিভাজনকে সমীকরণিক বিভাজন বলা হয় কেন? বিভাজন বলা হয় কেন? ইকুয়েশনাল ডিভিশন, ইকুয়েশনাল ডিভিশন বলা হয় কেন? আচ্ছা শিক্ষার্থীবৃন্দ, আমার টপিকটা তোমরা হয়তো বুঝতে পেরেছো যে মাইটোসিস কোষ বিভাজনকে সমীকরণিক বিভাজন বলা হয় কেন। অনেক সময় ইকুয়েশনাল ডিভিশন বলা হয় কেন, এরকমও আসে। তো আমরা আগে যাব যে মাইটোসিস কি পেলাম, যে পরোক্ষ কোষ বিভাজন, আমি আবার একটু তোমাদের সুবিধার্থে বলি, যে পরোক্ষ কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি মাতৃকোষ বিভাজিত হয়ে সমান আকার অভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন দুই বা ততোধিক অপত্য কোষের সৃষ্টি করে, যাদের প্রতিটিতে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যা সমান বা অনুরূপ থাকে, তাকেই আমরা মাইটোসিস বলবো। আচ্ছা, মাইটোসিস কোষ বিভাজন জানলাম। মাইটোসিসে যে কোষে মাতৃকোষে যে ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষেও ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, এক্ষেত্রে কোনো পরিবর্তন বা হেরফের হয় না, বিধায় এই মাইটোসিস কোষ বিভাজনকে আমরা সমীকরণিক বিভাজন বলবো। যেমন মাইটোসিস এক্ষেত্রে ক্রোমোজোমের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি ঘটে না, সমান সমান রয়েছে। এখানেও টোয়াই চেন আছে, এখানেও টোয়াই চেন আছে। তো মাইটোসিস কোষ বিভাজনটা আমরা বুঝতে পেরেছি। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা কি জানলাম? কোষ কি, কোষ সম্পর্কে ইতিহাস, অ্যামিবার বৈজ্ঞানিক নাম শিখলাম,
দেহকোষ জনন কোষ জানলাম, আদিকোষ প্রকৃত কোষ জানলাম, তারপরে কোষ বিভাজন কত প্রকার জানলাম, কোষ বিভাজনের কত প্রকার জানলাম, তারপরে মাইটোসিস, মিয়োসিস জানলাম, মাইটোসিস কোষ বিভাজন কাকে বলে জানলাম, মাইটোসিস কোষ বিভাজনের কে সমীকরণিক বিভাজন বলা হয় কেন তা জানলাম। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আজ আর নয়, আজকের মতো তোমাদের অনলাইন ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় শুভ বিদায়।